শুরুতেই চলুন আমাদের চিন্তার জগতে একটা বড়সড় ধাক্কা দেওয়া যাক। বৈজ্ঞানিক প্রমাণগুলো বলছে আমাদের এই মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর। মানে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর ঠিক এই পরিমাণ সময় পার হয়েছে, তাই তো? কিন্তু এখানেই সবচেয়ে চমকপ্রদ আর কনফিউজিং ব্যাপারটা আসে। বর্তমান পরিমাপ অনুযায়ী মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ব্যাস হল 93 বিলিয়ন আলোকবর্ষ। একটু ভাবুন তো কিভাবে সম্ভব এটা? মহাবিশ্বের বয়স যদি মাত্র 13.8 বিলিয়ন বছরই হয়, তবে আলো এই 93 বিলিয়ন আলোকবর্ষের অকল্পনীয় বিশাল পথ পাড়ি দিল কিভাবে? প্রথম দেখায় অসম্ভব মনে হওয়া এই প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে মহাবিশ্বের প্রসারণের এক জাদুকরী মেকানিজমের ভেতর। তো চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো নিয়ে জানব তার একটা রোডম্যাপ দেখে নিই। প্রথমে আমরা খুঁজব আমাদের মহাজাগতিক ঠিকানা, এরপর জানব পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব সম্পর্কে। তারপর আমরা দেখব মহাবিশ্বের আসলেই কোনো শেষ আছে কিনা, আলোর গতির সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো এবং সর্বশেষে আলোচনা করব মহাবিশ্বের অন্তিম পরিণতি নিয়ে। পর্ব 1, আমাদের মহাজাগতিক ঠিকানা। মহাবিশ্বের প্রসারণের একদম বেসিক একটা ধারণা দিয়ে আমাদের এই যাত্রা শুরু করা যাক। ধরুন একটা চুপসানো বেলুনের গায়ে আপনি মার্কার দিয়ে কিছু বিন্দু আঁকলেন। এবার বেলুনটা যখন ফোলাবেন কি দেখবেন? বিন্দুগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? এখানে বিন্দুগুলোকে গ্যালাক্সি হিসেবে চিন্তা করুন। অনেকেই ভাবেন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়তো মহাকাশের ভেতরে ঘটা বিশাল কোনো বোমার বিস্ফোরণের মতো ছিল, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। বিগ ব্যাং কোনো শূন্যস্থানের ভেতরে ঘটা বিস্ফোরণ ছিল না, বরং স্পেস বা শূন্যস্থান নিজেই প্রসারিত হতে শুরু করেছিল। গ্যালাক্সিগুলো কিন্তু শূন্যস্থানের ভেতর দিয়ে নিজেরা রকেটের মতো ছুটে আসছে না, বরং মহাকাশ নিজেই রাবার ব্যান্ডের মতো প্রসারিত হচ্ছে আর গ্যালাক্সিগুলোকে সাথে করে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এই মহাজাগতিক প্রসারণের সবচেয়ে বড় প্রমাণ হল ডপলার প্রভাব এবং কসমোলজিক্যাল রেড শিফট বা লাল সরণ। ব্যাপারটা আসলে কি? দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলো যখন এই প্রসারিত হতে থাকা মহাকাশের ভেতর দিয়ে আমাদের দিকে ছুটে আসে, তখন স্পেসের প্রসারণের কারণে আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রসারিত হয়ে যায়, আর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে সেই আলোকে ক্রমশ লালচে দেখায়। এটা বোঝার জন্য আমরা শব্দের ডপলার এফেক্টের কথা ভাবতে পারি। রাস্তায় একটা অ্যাম্বুলেন্স যখন সাইরেন বাজিয়ে আমাদের পাশ দিয়ে দ্রুত দূরে সরে যায়, তখন শব্দের পিচ বা তীক্ষ্ণতা কেমন কমে যায় খেয়াল করেছেন? আলোর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। যে গ্যালাক্সি যত দূরে, মহাকাশের প্রসারণের কারণে সে তত দ্রুত দূরে সরে যাচ্ছে, আর তার আলো আমাদের চোখে তত বেশি লালচে হয়ে ধরা দিচ্ছে। পর্ব 2, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজারভেবল ইউনিভার্স। আমরা তো বুঝলাম মহাবিশ্ব অবিরত প্রসারিত হচ্ছে, কিন্তু পৃথিবী থেকে আমরা আসলে ঠিক কত দূর পর্যন্ত দেখতে পারি? 93 বিলিয়ন, মানে 9300 কোটি আলোকবর্ষ। বিশাল এই সংখ্যাটার কথা একটু কল্পনা করার চেষ্টা করুন। আমাদের পৃথিবীর চারপাশে যে দৃশ্যমান মহাবিশ্বের বুদবুদটা আছে, এটা হলো তার ব্যাস। এটাই আমাদের মহাজাগতিক দিগন্তের চূড়ান্ত সীমানা, যে পর্যন্ত আমরা কোনো না কোনো প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারি। এই সীমানাটা তৈরি হওয়ার মূল কারণ হল কসমোলজিক্যাল লাইট হরাইজন। আমরা জানি আলোর গতির একটা নির্দিষ্ট সীমা আছে, আর যেহেতু মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর, তাই এই বিশাল দূরত্বের বাইরে থাকা গ্যালাক্সিগুলোর আলো এখনও পৃথিবীতে পৌঁছানোর সময়টুকুই পায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যখন টেলিস্কোপ দিয়ে মহাকাশের অনেক গভীরে তাকাই, আমরা আসলে আক্ষরিক অর্থেই অতীতের দিকে তাকাই। এই দৃশ্যমান গোলকের বাইরে যা কিছু আছে তা সম্পূর্ণ আমাদের নাগালের বাইরে, কারণ সেখানকার আলো এখনও আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি। পর্ব 3, মহাবিশ্বের কি কোনো শেষ আছে? এখানেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্নটা আসে। এই সমগ্র মহাবিশ্বের কি আসলেই কোনো ভৌত দেয়াল, সীমানা বা কিনারা আছে, নাকি এটা অনন্ত? দৃশ্যমান মহাবিশ্ব আর সমগ্র মহাবিশ্বের মধ্যে পার্থক্যটা বোঝা এখানে খুব জরুরি। আমাদের দৃশ্যমান অংশটা আলোর গতির সীমাবদ্ধতার কারণে স্রেফ একটা সসীম বুদবুদ, কিন্তু সমগ্র মহাবিশ্ব, এটা কিন্তু আমাদের এই দৃশ্যমান বুদবুদের চেয়ে অকল্পনীয় রকম বড়। বিজ্ঞানীরা মনে করেন এটি অনন্ত হতে পারে এবং এর সিংহভাগ অংশ চিরকালই আমাদের জানার বাইরে থেকে যাবে। তাহলে মহাবিশ্বের জ্যামিতিক আকারটা আসলে কেমন? WMAP এবং প্ল্যাঙ্ক মিশনের দুর্দান্ত সব ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন 99.6% নিশ্চয়তার সাথে আমাদের মহাবিশ্ব জ্যামিতিকভাবে সমতল বা ফ্ল্যাট। তবে সমতল বলতে কিন্তু কাগজের মতো চ্যাপ্টা কিছু ভাববেন না। 3D বা ত্রিমাত্রিক জগতের সমতল মহাবিশ্ব মানে হলো এখানে সমান্তরাল রেখাগুলো অনন্তকাল ধরে চলতে থাকলেও তারা কখনোই একে অপরের সাথে গিয়ে মিলবে না। আর জ্যামিতিকভাবে সমতল হওয়ার সোজা অর্থ হলো এর কোনো নির্দিষ্ট সীমানা নেই এবং এটি সম্ভবত অসীম পর্যন্ত বিস্তৃত। কিন্তু ধরুন তর্কের খাতিরে যদি ধরেও নিই মহাবিশ্ব সসীম, তবুও কি এর কোনো কিনারা বা দেয়াল থাকবে? বিজ্ঞান বলছে না, একে বলা হয় সসীমও কিন্তু সীমাহীন বা টপোলজিক্যাল টোরাস আকৃতি। ব্যাপারটা বুঝতে আগের দিনের সেই প্যাকম্যান ভিডিও গেমগুলোর কথা মনে করুন তো। স্ক্রিনের এক প্রান্ত দিয়ে বেরিয়ে গেলে প্যাকম্যান ঠিক বিপরীত প্রান্ত দিয়ে আবার স্ক্রিনে ঢুকে পড়তো, তাই না? মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটা সম্ভব। একটা মহাকাশযান অনন্তকাল ধরে সোজা পথে চলতে থাকলে সে কখনোই কোনো ইটের দেয়ালের মুখোমুখি হবে না, বরং হয়তো পুরো মহাবিশ্ব ঘুরে আবার তার শুরুস্থানে ফিরে আসবে। পর্ব 4, আলোর গতি কি শেষ কথা? মহাবিশ্বের সীমানা নিয়ে কথা উঠলে স্বভাবতই একটা প্রশ্ন মাথায় আসে, আলোর গতি কি তাহলে চূড়ান্ত স্পিড লিমিট? চলুন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটু গভীরে যাই। আমরা সবাই জানি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আলোর চেয়ে দ্রুত গতিতে কোনো কিছু চলতে পারে না, কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট আছে।
আলোর গতির এই সীমা কেবল মহাকাশ বা স্পেসের ভেতর দিয়ে ছুটে চলা কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। মহাকাশের নিজস্ব প্রসারণ এই নিয়ম মানতে বাধ্য নয়, কারণ স্পেস অন্য কোনো কিছুর ভেতর দিয়ে প্রসারিত হয় না, বরং স্পেস নিজেই প্রসারিত হয়ে নতুন স্পেস জেনারেট করে। আর ঠিক এই কারণেই অনেক দূরের গ্যালাক্সিগুলো আমাদের সাপেক্ষে আলোর চেয়েও দ্রুত গতিতে দূরে সরে যেতে পারে। এখন প্রশ্ন হলো, মানুষ কি কখনো এই মহাজাগতিক স্পিড লিমিটকে বাইপাস করতে পারবে? মিগুয়েল অ্যালকুবিয়ার যখন প্রথম ওয়ার্প ড্রাইভের ধারণা দিলেন, তখন থেকেই স্পেস টাইম মেট্রিক ইঞ্জিনিয়ারিং অনেক দূরে গিয়েছে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা এমন স্পেসক্রাফটের কথা ভাবছেন যা স্পেসের ভেতর দিয়ে সাধারণ রকেটের মতো ছুটবে না, বরং এটি নিজের সামনে স্পেসকে সংকুচিত করবে এবং পেছনে প্রসারিত করবে। এটা অনেকটা সাগরের ঢেউয়ের উপর সার্ফিং করার মতো। এই স্পেস টাইম বাবলের ভেতরে থাকা মহাকাশযানের যাত্রীদের কাছে মনে হবে তারা স্থির আছেন, কিন্তু স্পেস টাইম নিজেই তাদেরকে গন্তব্যে পৌঁছে দেবে। তবে আধুনিক ওয়ার্প গবেষণার মূল ফোকাস কিন্তু এখন আর আলোর চেয়ে দ্রুত গতি নিয়ে নয়, বরং সাবলুমিনাল বা আলোর চেয়ে ধীর গতির পরিবহন নিয়ে বিজ্ঞানীরা বেশি ভাবছেন। কেন জানেন? কারণ শুরুর দিকের ওয়ার্প ড্রাইভ থিওরিতে যে পরিমাণ শক্তির কথা বলা হয়েছিল তা পুরো বৃহস্পতি গ্রহের ভরের সমান, যা পুরোপুরি অসম্ভব। তাই এখন বিজ্ঞানীরা গবেষণাগারে পরীক্ষা করার মতো শক্তিতে সাবলুমিনাল ওয়ার্প বাবল তৈরি করার চেষ্টা করছেন। আলোর চেয়ে কম গতিতে ওয়ার্প বাবল তৈরি করে তার স্থিতিশীলতা প্রমাণ করাই এখন এই প্রযুক্তির আসল চ্যালেঞ্জ। মহাবিশ্বের এমন সব চোখ ধাঁধানো রহস্য একসাথে ডিকোড করতে আমাদের এই এক্সপ্লেনার সিরিজের সাথেই থাকুন। আপনাদের এঙ্গেজমেন্ট এবং সাপোর্ট পেলে মহাবিশ্বের এই জটিল মেকানিজমগুলো এভাবেই সহজ ভাষায় সবার সামনে তুলে আনা আমাদের জন্য অনেক সহজ হবে। পর্ব ৫, মহাবিশ্বের অন্তিম পরিণতি। এবার একটু গম্ভীর আর দার্শনিক প্রসঙ্গে আসা যাক। সবকিছুরই তো একটা শুরু আছে, আর তাই শেষও অবধারিত। মহাবিশ্বের এই অন্তিম পরিণতি নিয়ে আধুনিক বিজ্ঞান ঠিক কী বলছে? পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ পরিণতি আসলে ঝুলে আছে একটি রহস্যময় শক্তির ওপর, যাকে আমরা বলি ডার্ক এনার্জি বা অন্ধকার শক্তি। এই অদৃশ্য শক্তিটাই বর্তমানে মহাবিশ্বের ত্বরান্বিত প্রসারণকে চালিত করছে। আমরা চারপাশের গ্যালাক্সি, নক্ষত্র যা কিছু দেখি তা পুরো মহাবিশ্বের খুব সামান্য একটা ভগ্নাংশ মাত্র। মহাবিশ্বের শেষ পরিণতি কী হবে তার আসল চাবিকাঠি মূলত এই ডার্ক এনার্জির আচরণের ভেতরেই লুকিয়ে আছে। এই ডার্ক এনার্জির খামখেয়ালিপনার উপর ভিত্তি করে তাত্ত্বিকভাবে মহাবিশ্বের ৩টি বিশাল পরিণতি হতে পারে। যদি ডার্ক এনার্জি চিরকাল ধ্রুবক থাকে, তবে প্রসারণ অনন্তকাল চলতেই থাকবে এবং ঘটবে বিগ ফ্রিজ। যদি কোনো কারণে মহাকর্ষ আবার শক্তিশালী হয়ে যায় এবং ডার্ক এনার্জি নেতিবাচক হয়ে পড়ে, তবে সবকিছুর প্রসারণ থেমে গিয়ে মহাবিশ্ব নিজের উপরেই সংকুচিত হতে শুরু করবে, যাকে বলে বিগ ক্রাঞ্চ। আর ডার্ক এনার্জি যদি সময়ের সাথে পাগল পাড়া হয়ে কেবল বাড়তেই থাকে, তবে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, এমনকি পরমাণুর বুননও একদিন ছিঁড়ে খণ্ডবিখণ্ড হয়ে যাবে। এই ভয়ানক পরিণতির নাম বিগ রিক। বিগ ফ্রিজ ব্যাপারটা শুনতেই কেমন একটা শীতল, নিঃসঙ্গ অনুভূতি দেয়, তাই না? এটাই হলো হিট ডেথ বা সর্বোচ্চ শূন্যতার পরিণতি। আজ থেকে ১০০ ট্রিলিয়ন বছর পর, যখন মহাবিশ্বের সব গ্যাস ফুরিয়ে যাবে, নতুন নক্ষত্র তৈরি হওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে, চারপাশ হয়ে উঠবে হিমশীতল ও অন্ধকার। এরপর এক গুগল বছর, অর্থাৎ একের পর ১০০টি শূন্য বসালে যে অকল্পনীয় বিশাল সময় হয়, ততদিন পর মহাবিশ্বের শেষ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো হকিং রেডিয়েশনের মাধ্যমে বাষ্পীভূত হয়ে মিলিয়ে যাবে। এন্ট্রপি পৌঁছাবে তার সর্বোচ্চ সীমায়। সময় বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কারণ তখন ঘটার মতো আর কোনো ঘটনাই থাকবে না। শুরু হবে এক চিরস্থায়ী, শক্তিহীন, অনন্ত স্তব্ধতা। কিন্তু দাঁড়ান, সম্প্রতি একদম নতুন কিছু ডেটা আমাদের এই চিরস্থায়ী শূন্যতার ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। ডার্ক এনার্জি সার্ভে বা ডেস এবং ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বা ডেসি এর সম্প্রতি ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন ডার্ক এনার্জি হয়তো ধ্রুবক নয়, বরং এটি গতিশীল এবং ভবিষ্যতে এটি নেতিবাচক বা নেগেটিভ দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই হিসাব সত্যি হলে অনন্তকাল প্রসারিত হওয়ার বদলে আজ থেকে মাত্র ২০ বিলিয়ন বছরের মধ্যেই মহাবিশ্বের প্রসারণ পুরোপুরি থেমে যেতে পারে এবং তারপরই এটি উল্টো পথে, মানে ভয়ানক বেগে সংকুচিত হতে শুরু করবে। অর্থাৎ ঘটতে পারে একটি মহাপ্রলয়ঙ্কারী বিগ ক্রাঞ্চ। আর ঠিক এখানেই লুকিয়ে আছে পুরো এক্সপ্লেনারের সবচেয়ে বড় আর গভীর রহস্যটা। যদি সত্যি মহাবিশ্ব একটি বিশাল সংকোচনের মধ্যে দিয়ে একদম শুরুর মতো একটি পরম বিন্দুতে এসে শেষ হয়ে যায়, তবে কি মহাবিশ্বের গল্প চিরতরে সেখানেই শেষ, নাকি এই মহাধ্বংসের ঠিক মাঝখানেই লুকিয়ে আছে সম্পূর্ণ নতুন আরেকটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের বীজ? মহাবিশ্ব কি তবে ধ্বংস আর সৃষ্টির একটি অনন্ত চক্রের অংশ, যার আসলে কোনো শুরু বা শেষই নেই? এই গভীর আর বিস্ময়কর প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর আপাতত মহাবিশ্বের বুকেই জমা রইল, যা হয়তো ভবিষ্যতের কোনো যুগান্তকারী গবেষণায় আবার আমাদের সামনে উন্মোচিত হবে।